হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমাদের আজকের গল্প বিনদেশি তারা পার্ট 14। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশনে চলে যায়। রাতে মামার ফোনে অনেক ট্রাই করলাম, কিন্তু মামার ফোন বন্ধ আসছিল। হয়তো কোনো কারণে ফোন সুইচ অফ। বাইরে থেকে সরগোলের শব্দ আসছে। এখনো জোড়া কবুতর দুইটাকে কল্পনা চলছে। হোস্টেলে প্রায় মেয়ের বয়ফ্রেন্ড আছে, সুতরাং এটাকে নিয়ে সরগোল কেন হলো? কারণটা হলো ওরা আন্ডার এজ। ছেলেটা 20 হলে মেয়েটি 17। যদিও বা কানাডা তেমন রক্ষণশীল কান্ট্রি নয়, তবুও এখানকার প্যারেন্টসরা চায় না তাদের বাচ্চারা আন্ডার এজে প্রেম করুক। সেটা একদম স্বাভাবিক। ভোরে সকালে চেঁচামেচিতে উঠতে হলে চারদিকে আবছা অন্ধকার। আমি ঘুম কাতুরে মানুষ। রোদ যতক্ষণ না আমার চোখে এসে পড়েছে ততক্ষণ আমি ঘুম থেকে উঠি না। তাই অন্ধকারাচ্ছন্ন দেখে বালিশ টেনে আমি আবারও শুয়ে পড়লাম, কিন্তু ইভিলিন এর কারণে ঘুমাতে পারলাম না। চোখ টেনে খুলতে দেখলাম অদ্ভুত পোশাক পরে সে আমার সামনে দাঁড়িয়ে আছে। স্পোর্টস ব্রা, সাথে জ্যাকেট, মাথায় পনিটেইল, পায়ে কেটস আর হাতে একটা পানির বোতল। এরকম গেট আপ আমি টিভি সিনেমায় বেশি দেখেছি, বিশেষ করে জগিং, ব্যায়াম বা শারীরিক কসরতের পরে থাকে। পিছনে স্কাই আর রেইন তৈরি হচ্ছে। লারাকে কোথাও দেখা গেল না। ইলি মাত্রই বাথরুম থেকে বেরোচ্ছে। আমি ইভিলিনের কোমরে হাত দিয়ে আমার দিকে তাকিয়ে কেটসের ফিতা বাঁধা দেখে কিছুটা আন্দাজ করতে পারছি। ইভিলিন আমাকে উঠতে না দেখে বারবার কড়া চোখে তাকাচ্ছে। তার মানে একটাই হতে পারে। নতুন বলে তোমাকে অনেক ছাড় দিয়েছি। এখন থেকে প্রতিদিন জগিং করতে ভোরে উঠতে হবে, না হলে তোমার খবর আছে। আমি আস্তে করে ওর নজর এড়িয়ে পাতলা আইসি কম্বলটা মাথার উপর দিয়ে এক পাশে সরে শুয়েছিলাম, যাতে ওর নজরটা আমার উপর কম পড়ে। কিন্তু বিধিবাম এভিলিন ঝট করে আমার মাথার উপর থেকে কম্বলটা সরে নিল। হে লেজি গার্ল, কাম অন, গেট আপ প্লিজ। ইভিলিন, একটু ঘুমাতে দাও না। একটু পরেই আসছি। উফ, এমনটা হবে না, উঠো এখনই, না হলে তোমার নামে কমপ্লেইন করব। অগত্য উঠতে হলে জিমাতে ফিল্ডে এসে দেখি আবছা অন্ধকারে হোস্টেলে প্রায় মেয়ে ফিল্ডে। হালকা ফিনফিনে পিওর বাতাসে কেউ দৌড়াচ্ছে, কেউ পুশ আপ করছে, কেউ স্কিপিং রেস দিচ্ছে, কেউ বা সাধারণ শরীর গরম করছে। এটা তো হোস্টেলে একটা নিয়ম। নিয়মিত ভোরে শরীর চর্চা করতে হবে। এসব ব্যাপারে আমি অনভিজ্ঞদের তালিকায়। তাই ইভিলিন দৌড়াতে শুরু করলে তার পিছু পিছু দৌড়াতে লাগলাম। কিন্তু মনে হলো ইভিলিন অস্বাভাবিক মাত্রায় দৌড়াতে যেখানে আমি এক চক্কর লাগাচ্ছি সেখানে সে 3 চক্কর লাগাচ্ছে। তার কসরত দেখে তাকে আমার মানুষ বলে মনে হলো না, যেন একটা আস্ত রাবার। যেন যেদিক টানবে সেদিক যাবে। ব্যায়াম করে আমার অবস্থা খুবই করুণ। পায়ের গিটে গিটে ব্যথা করছে। ইভিলিন বলেছে প্রথম এরকম হবে, এটা স্বাভাবিক। তুমি বরং পেইন কিলার নাও, তাহলে ঠিক হয়ে যাবে। ক্যাম্পাসে রিসার সাথে দেখা হলো সবার আগে। সে উতি করে কাউকে খুঁজছিল। কাকে খুঁজছো? এডালিনকে। তুমি দেখেছো তাকে? মাত্রই তো এলাম, এখনো দেখিনি। অ্যাডালিন এলো লেট করে। টিচারের বকাকেও যেন তার চেহারার রক্তিম আভা ফুটে উঠেছে।
রক্তিমা বা ফুটেছিল মনে হচ্ছিল, তাতে বকা দিচ্ছে না, কোনো রোমান্টিকতা কবিতা শোনাচ্ছে। একরাশ লাজুকতা নিয়ে অ্যাডালিন আমার পাশে বসলো। অনেক খোঁচাখুচি করেও কিছুই জানতে পারলাম না। ম্যাথ পিরিয়ডে চারদিকের পরিবেশটা অন্যরকম মনে হচ্ছিল। আমার পাশে বসা অ্যাডালিনে বকবক করছিল, শুধু মিটমিটি হাসছিল। রাঘব তার পড়ায় মনোযোগী ছিল না। কার্ল আর রিসা সিনেমা দেখাকে নিয়ে ঝগড়া করে দুজনে দুই একদিকে বসে আছে। আর লিওর কোনো পাত্তাই নেই। পুরো ক্লাসটাই থমথমে। কেমন ক্লাসে কিভাবে আমি আজও বের করতে পারলাম না যে কেউ আমার পাশে বসে না কেন। আমার এক পাশের খালি সিটে এড়িয়ে পিছনে গিয়ে বসবে, তারপরও আমার পাশে বসবে না। সেই খালি সিটে সব সময় লিওই বসবে, অন্তত আর কেউ বসতে দেখিনি। তাই আমি নিশ্চিত যে আমি এশিয়ান, তাই এত ডিসক্রিমিনেশন। লিও পাশে বসে একটা হাসি দেখালো। বিনিময়ে আমি একটা বেঞ্চি দিলাম। এর পরের পিরিয়ডে রিসা আর আমি বসে আছি, বাকিরা তাদের ক্লাসে। রিসা বিরক্তিকর স্বরে ফ্যাসফ্যাসে শব্দ, নোটবুকটাও একই চলছে। কিন্তু জিজ্ঞেস করতেই আপন মনেই জানালো কার্নেলের সাথে ঝগড়ার কথা, সাথে একরাশ অভিমান। সে নিশ্চয়ই চাইছিল কার্ল এসে তাকে সরি বলুক। আমি মুখ ফিরিয়ে নিলাম। এসব ব্যাপারে আমার বিন্দুমাত্র অভিজ্ঞতা নেই। ক্লাস শেষে বের হতে গিয়ে দেখলাম মাথা চুলকাতে চুলকাতে রাঘব আমার দিকে আছে। এরপর এসেই চিন্তিত স্বরে বলল, তুমি কি অ্যাডালিনকে দেখেছো? ক্লাস শেষ করে তোমার বেরোলাম মাত্র, এখনো দেখিনি। ক্যান্টিনে হবে নিশ্চয়। এই সময়টা সবাই ক্যান্টিনে থাকে। কেন খুঁজছো? কিছু দরকার? না মানে কিছু না। তুমি কি ক্যান্টিনে যাচ্ছ? হ্যাঁ। তুমি যাবে? তাহলে চলো। ক্যান্টিনে এক কোণে অ্যাডালিনকে পাওয়া গেল। সে চুপচাপ বিমর্ষ চেহারা কফিতে চুমুক দিচ্ছিল। সে এত রক্তিম চেহারা এখন কোনো এত ফ্যাকাশে হয়ে গেল, কিছুই বুঝতেই পারলাম না। পাশে গিয়ে বসলাম। রাঘব হালকা ভাবে গলা খাঁকিয়ে দিল। অ্যাডালিন কিছু বলল না, একটু আর চোখে তাকিয়ে কফিতে মনোযোগ দিল। রাঘব উসখুস করছে, কিছু বলছে চেয়েও যেন পারছে না। এমত অবস্থায় নিজেকে থার্ড পারসন বলেই মনে হচ্ছে, যেন আমার জন্য এত চুপচাপ। তাই একটা বাহানা দিয়ে উঠে এলাম। কিছু তো চলছে তাদের মাঝখানে। তাহলে আর অপেক্ষা করে কাজ কি, বরং হোস্টেলে ফিরে যাই। ক্যাম্পাসে ইয়ার্ড বিশাল দেবদারু গাছটির কাছে আসতে